একটা পর্যায়ে তো মনে হচ্ছিল, আর মনে হয় এদেশে মনে হয় একনায়কতন্ত্র জেঁকে বসে। এদেশে নির্বাচন হওয়াটা খুবই জরুরি। আজকে যাদের বয়স 18 থেকে 20 বছর, তারা কিন্তু ভোট কি জিনিস দেখে নাই। অন্তর্বর্তী সরকার তারা যে পদক্ষেপ নিয়েছে, আমি মনে করি সেগুলা একটা সুষ্ঠু নির্বাচনে, একটা নিরপেক্ষ নির্বাচনে আলোকপাত হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শিকড় টিভি কানাডার আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে এই বিশেষ আয়োজনে আছেন একজন বিশেষ মানুষ, যিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের 2001 থেকে 2006 সাল মেয়াদের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের অধ্যাপক জনাব মসলিউদ্দিন তারেক স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি ইনশাআল্লাহ। স্যার এখন কেমন যাচ্ছে স্যার দিনটা? নতুন বাংলাদেশ পট পরিবর্তনের পরে বাংলাদেশ কেমন লাগছে? নতুন পট পরিবর্তনের পরে বাংলাদেশে সবচেয়ে বড় যে জিনিসটা, যে আমরা একটা গণতান্ত্রিক উদ্দেশ্য সাধনের দিকে যাচ্ছি। যে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল এককালে 1975 সালের পট পরিবর্তনের পরে, সেই গণতান্ত্রিক বাংলাদেশ, নতুন বাংলাদেশে আগামীতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দিবে তাদের উপর দায়িত্ব বর্তাবে এই দেশটাকে কিভাবে আগামীতে আরো বেশি ফলপ্রসূ উপায়ে উন্নতর বাংলাদেশ গঠন করা যায়। উন্নত বাংলাদেশ গঠন করতে এই নতুন বাংলাদেশে এই গত বছরের জুলাই বিপ্লবে যারা অকাতরে সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, তাদের স্বপ্ন তাইলে বাস্তবায়িত হবে। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা রয়েছে, তাদের সফলতা ব্যর্থতা। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেক আন্দোলন, দাবি এবং অনেক বিচারহীনতা সহ বিভিন্ন ধরনের সমালোচনা। তো জুলাই পরবর্তী ডক্টর ইউনূস সরকারের কার্যক্রম স্যার আপনি এটা কিভাবে দেখছেন? আগে আমরা দেখেছি দীর্ঘ 15 থেকে 18 বছর এদেশে গণতন্ত্র লোপ পেয়েছিল, অর্থাৎ গণতান্ত্রিক চর্চা, যাকে আমাদের কনস্টিটিউশনে লেখা আছে যে এদেশে 4টা মূল নীতির মধ্যে একটা হবে গণতন্ত্র এবং মানবাধিকার। মানবাধিকার বলতে কিছু ছিলই না। আরেকটা ছিল যে সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি, জাতীয়তাবাদ। আরও একটা ছিল ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় ব্যাপারে স্বাধীনতা। আমরা দেখতে পেয়েছি গত 15 থেকে 18 বছরে এই গণতান্ত্রিক চর্চা উপেক্ষিত হয়েছে। ভোট হয়ে গেছে, কিন্তু ভোটারবিহীন নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসছেন জনগণের প্রতিনিধি হিসাবে, তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না। জুলাই বিপ্লবে আমাদের তরুণ সমাজ সেটা দেখিয়ে দিয়েছে এবং বিশেষ করে টার্নিং পয়েন্ট ছিল আবু সাইদের সেই গুলি করে তাকে মৃত্যু, সেই রংপুরে। এবং এরপরে আমরা দেখতে পেয়েছি সমস্ত দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, নতুন আন্দোলনের দিকে যাচ্ছে। যে প্রত্যয় নিয়ে আমাদের দেশে 1971 সালে স্বাধীনতার যোদ্ধারা যারা 1971 সালে অকাতরে প্রাণ দিয়েছে একটা স্বাধীন দেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং তখন যাদের নেতৃত্বে স্বাধীন দেশ হয়েছিল সেটারও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন একজন অকুতোভয় বীর যোদ্ধা, যিনি আসছিলেন সামরিক বাহিনী থেকে। তার নামে একটা জেড ফোর্সে ছিল এবং তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান পরবর্তীকালে আবার রাষ্ট্রের ক্ষমতায় আসেন 75 সালের পরে। এদেশে গণতান্ত্রিক চর্চা আবার চালু করেন, অর্থাৎ সর্বদলীয় গণতন্ত্র, অর্থাৎ সব দলের সমান অধিকার। আমরা জুলাই বিপ্লব আমাদেরকে যেন নতুন করে সেটাই হাতে গুনে দেখিয়ে দিয়েছে, চোখ দিয়ে দেখিয়ে দিয়েছে যে এদেশ গণতন্ত্র ছাড়া কখনো সম্ভব নয় চালিত করা। এবং এই জুলাই বিপ্লবে বর্তমান ইউনূস সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূস, যাকে আমরা প্রফেসর ডক্টর নোবেল লরেট বলে থাকি, উনিও নিজেও প্রত্যয় দিয়েছেন, উনি প্রত্যাশা করছেন যে আগামীতে নির্বাচনের মাধ্যমে, একটা সুষ্ঠু নিরপেক্ষ ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে এই জুলাই যোদ্ধারা যেদিকে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করার প্রত্যাশা ব্যক্ত করেছে সেদিকে নিয়ে যাওয়ার। এবং আমি আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি
আগামীতে সচেষ্ট হবেন এই মানুষগুলার জুলাই বিপ্লবের যে ধারাটা বজায় রেখে উনি সুষ্ঠুভাবে আহ, গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার জন্য সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন। বেশ অনেকদিন ধরেই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। ইতিমধ্যে তাদের প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছে। তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং হচ্ছে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলও তাদের প্রচার প্রচারণা সহ বিভিন্ন কাজ চালু করছে। তো নির্বাচনের পরিবেশ আপনার কাছে সার্বিকভাবে কেমন মনে হচ্ছে বর্তমানে? এই নির্বাচন নিয়ে বর্তমানে জনগণও খুবই উৎসাহিত, যেহেতু বেশ অনেকদিন থেকেই তারা গণতান্ত্রিক এই চর্চা থেকে বঞ্চিত। তারা খুবই আগ্রহ এবং আশা নিয়ে বসে আছে একটা অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক একটি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। তো আপনি স্যার সর্বোপরি নির্বাচন পরিবেশ কেমন দেখছেন? হ্যাঁ, এখন পর্যন্ত আমি যে নির্বাচন পরিবেশ দেখতে পাচ্ছি সেটা মনে হয় একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সহায়ক অবস্থানে আছি আমরা। তবে বিফোর ডিসেম্বরের আগে আমার কাছে মনে হয়েছিল যে একতরফা নির্বাচন কি হয়ে যায় কিনা, কারণ তখন মাঠের মধ্যে এক পর্যায়ে হাদির মৃত্যু, তাকে মেরে ফেলা হলো। তারপর আমরা দেখতে পেলাম দুই একটা বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়। তখন মনে হচ্ছিল আবার কি দেশটা দুষ্কৃতিকারীদের হাতে চলে যায় কিনা, কিন্তু এখন পর্যন্ত সেরকম অবস্থা দেখি না। একটা বিএনপি এবং জামাতের যে জোট, তারাই মূলত প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন দিবে, সাথে আছে এনসিপি। এবং তারা যদি এই ধারাটা বজায় রাখতে পারে, আমি মনে করি, এবং সরকার যে অন্তর্বর্তী সরকার, তাদের প্রধান দায়িত্বই হলো একটা গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়া। কারণ অন্তর্বর্তী সরকার ধারণাটা কিন্তু বাংলাদেশের সংবিধানে নেই। অতএব তারা যত তাড়াতাড়ি সম্ভব জনগণকে এই গণতান্ত্রিক ধারা উপহার দিতে পারবে, এবং যে প্রত্যয় নিয়ে জুলাই বিপ্লবীরা সংগ্রাম করেছে, যে আশা নিয়ে, একটা সুন্দর বাংলাদেশ গঠন করার আশা নিয়ে তারা যেভাবে সংগ্রাম করেছে, আমি মনে করি আগামীতে যদি এটা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে সম্ভব হয় এবং সুষ্ঠুভাবে নির্বাচনের ধারা বজায় থাকে, এখন পর্যন্ত যে পরিবেশ আছে এই পরিবেশ বজায় থেকে হারি বা জিতি সেটা যারই হোক না কেন, কিন্তু গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখতে হবে। আমি আশা করি এখন পর্যন্ত আমরা সুষ্ঠুর দিকে এগিয়ে যাচ্ছি। জুলাই অভ্যুত্থানে যে ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছিল তারা বর্তমানে রাজনীতিতে সংশ্লিষ্ট হচ্ছে তাদের নিজস্ব রাজনৈতিক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে। তো রাজনৈতিক দলের সাথে জুলাই যোদ্ধাদের সংশ্লিষ্ট হওয়া, এই বিষয়টা স্যার আপনি কিভাবে দেখছেন? প্রথম দিকে দেখা গিয়েছিল যে এনসিপি নামে একটা পার্টি করেছিল, এবং এনসিপির প্রথম দিকের তাদের যে উদ্দেশ্য ছিল, তারা একটা নতুন বাংলাদেশ গড়ার। পরবর্তীকালে আমি দেখতে পেলাম যে তারা যেন সেটা থেকে সরে যাচ্ছে। একটা দেশের এরকমই গণতান্ত্রিক চর্চা যদি অব্যাহত থাকে, সেটাকে আমি দূষণীয় কিছু বলি না। তবে এখন সময় হলো ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল মিলে যাতে একটা সুষ্ঠু নির্বাচন আমরা জাতির কাছে উপহার দিতে পারি। কারণ অনেক তরুণ তাদের জীবদ্দশায়, তারা কিন্তু যাদের এখন জন্ম হয়েছিল, আজকে যাদের বয়স 18 থেকে 20 বছর, তারা কিন্তু ভোট কি জিনিস দেখে নাই। তারাও আশা করছে যে তারা যেন ভোট দিতে পারে, যেন রাতের ভোট না হয়, যেন ভোটারবিহীন নির্বাচন না হয়। এবং এখন পর্যন্ত এটা সরকারেরও দায়িত্ব আছে, নির্বাচন কমিশনের দায়িত্ব আছে। এখন নির্বাচন কমিশনের উপরই কিন্তু বর্তাবে যাবতীয় কার্যাবলী। সেই নির্বাচন কমিশনের দায়িত্ব যদি সুষ্ঠুভাবে পালন করতে পারে, তাহলে অন্তর্বর্তী সরকারও বাহবা পাবে আগামীতে, এটা আমি মনে করি। জামায়াত 11 সমমনা দল নিয়ে তারা একটি জোট প্রাথমিকভাবে ঘোষণা করেছিল। তো যে জোটে হচ্ছে আমরা এনসিপি, এবি পার্টি, ইসলামী ছাত্র আন্দোলন, জামাত সহ বেশ কিছু দলকে দেখতে পাই। বাট পরবর্তীতে আমরা দেখতে পাই তাদের মতের অমিল এবং তাদের মধ্যে কিছু মতবিরোধের কারণে জোটের মধ্যে কিছু ভাঙন দেখা যায় এবং তাদের ঐক্যের মধ্যে প্রশ্নবিদ্ধ সৃষ্টি হয়। তারা যে ঐক্যের নামে যে জোটটা তৈরি করলো, তারা সে ঐক্যটা কতটুকু প্রতিফলিত করতে পারছে বা ভবিষ্যতে তারা সে কি ঐক্য বজায় রাখতে পারবে কিনা? হ্যাঁ, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে অনেক দ্বিমত। তারা জোট করার আগে এনসিপি যখন জামাত বা অন্যান্য দলের সাথে জোট করলো, তারপরেই দেখলাম তাদের অনেক নেতা, যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দান করেছে, অনেক নেতাই পদত্যাগ করেছেন। গণতান্ত্রিক ধারায় এটা অসম্ভব কিছু না, এটা হতেই পারে দ্বিমত, কিন্তু দ্বিমতটা যদি আগে হয়ে যেত,
তাহলে মনে হয় বেশি ভালো হতো। সব নেতাদের মতামত নিয়েই একটা জোটে যোগ দিলে সেটা বেশি আমার মনে হয় ভালো হতো। তবে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে মনে হচ্ছে যে আমাদের দেশে আমরা যদি এখন আমরা ইউনাইটেড থাকতে হবে, আমরা ঐক্যের দিকেই ধাবিত হতে হবে। ইভেন বিএনপি জামাত বর্তমানে দুইটা বৃহৎ শক্তি, এনসিপিও শক্তি, কিন্তু যেহেতু এনসিপি জামাত জোটের সাথে গিয়েছে সেজন্য আমি বলবো আর বিএনপি এদেশে কিন্তু বহুদলীয় গণতন্ত্র আবার প্রবর্তন করেছে, যার জন্য স্বাধীনতা যুদ্ধে আমাদের স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি একটা গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করার জন্য। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে একটা নতুন বাংলাদেশের আশাও কিন্তু একটাই, যাতে করে এদেশের সকল শ্রেণীর মানুষ উপকৃত হয়, সকল জাতি যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আমরা ডেভেলপিং কান্ট্রি থেকে যেন আগামীতে উন্নত জাতিতে পরিণত হতে পারি, উন্নত অর্থনৈতিক উন্নয়ন প্রধান। তা আমি মনে করি দ্বিধাদ্বন্দ্ব থাকবে, তাদের মধ্যে বিতর্কও থাকবে, তারপরেও আমরা বাংলাদেশি হিসাবে আমরা যদি আগামী এগিয়ে নিয়ে যেতে চাই, এক ঐক্যবদ্ধভাবে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই, তাহলে শত বাধা বিপত্তি অতিক্রম করে ন্যূনতম আমাদের উদ্দেশ্য সাধনের জন্য একীভূত হয়ে পায়, এক ঐক্য গড়ে তুলে দেশকে গঠনমূলক উন্নয়নের দিকে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য বলে আমি মনে করি। নতুন রাজনৈতিক পরিবেশ এবং নতুন কিছু আমরা রাজনৈতিক সংস্কৃতি আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে আমরা দেখছি যে বেশ কিছু নির্বাচনী প্রার্থী তাদের নির্বাচনী যে ফান্ড সেটা কালেক্ট করার জন্য হচ্ছে গিয়ে জনগণের কাছ থেকে হচ্ছে গিয়ে অর্থ আহ্বান করছে অনলাইনের মাধ্যমে, যেটা আমাদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে একদমই নতুন। যা এর মাধ্যমে হচ্ছে গিয়ে প্রভাবশালী মানুষের যেই অর্থ দিয়ে ভোট কেনার প্ররোচনা বা হচ্ছে গিয়ে টাকার অভাবে নির্বাচনে অংশগ্রহণের যে বাধা, সেই জিনিসগুলো হচ্ছে কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে। সো এই কালচারটা স্যার আপনি কিভাবে দেখছেন? এই কালচারটা মোটেই খুব সুখকর বিষয় নয়, এবং এই ব্যাপারে সরকার বা নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিবে বলে আমি তাদের কাছে আহ্বান জানাবো। কারণ এটা হয় স্পয়েল সিস্টেম এবং ম্যারেজ সিস্টেম চালু আছে আমেরিকাতে, ইউনাইটেড স্টেটস, সেখানে কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো গ্রুপে বিলং করে, হয় রিপাবলিকান না হলে ডেমোক্রেট, কিন্তু তাদের ফান্ড কিন্তু তাদের মধ্য থেকে তারা ফান্ড রেইজিং প্রোগ্রাম করে তারপরে ফান্ড নেয়, ওইভাবে হয়। এটা ওপেনলি হওয়া উচিত। যদি আপনি ফান্ড চান তাহলে ওপেনলি মিটিংয়ে, আমাদের দেশে যেরকম জলসা হয়, জলসাতে বিভিন্ন মসজিদ তৈরি করার জন্য বা কার্যক্রম নেওয়ার জন্য তখন আহ্বান করা হয়, আমার মনে হয় এইটা সেইভাবে করলে বেশি ভালো হতো। আর এইভাবে ফান্ড কালেকশন করা এটা কিছুটা চাঁদাবাজির পর্যায়ে পড়ে যায়, মানুষের উপর শুধু শুধু একটা বোঝার ধারা অব্যাহত হয়। এ ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশন যত তাড়াতাড়ি সম্ভব তারা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি প্রত্যাশা করি। 17 বছর পর জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করলেন। তো তার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক পরিবেশে এবং নির্বাচন কেন্দ্রিক জনগণে একটা আশা তৈরি হয়েছে, এবং পরবর্তী যে পদক্ষেপ বা মনোভাব সে নিয়ে স্যার আপনার কি মতামত? তারেক রহমান বাংলাদেশে এখন বলতে পারেন যে মুকুটহীন একজন তরুণ সম্রাট হিসাবে আবির্ভূত হয়েছেন, এবং এটা ওনার যতটুকু কৃতিত্ব, উনি অনেক ম্যাচিওর আগের থেকে, যতটুকু ওনার ম্যাচুরিটি আসা দরকার ছিল আমি মনে করি উনি অনেক ভেবে চিনতে এবং কিছু তেলবাজিদের থেকেও দূরে থাকছেন। দেখা যাচ্ছে কেউ কেউ আসছে ওনাকে সালাম করতে চাচ্ছে, উনি বলছেন না এটা তো কালচার না। কিন্তু উনি যদি জিয়াউর রহমানের যে আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়া, এদেশের যখন কেউ এগিয়ে যায়নি অ্যানাউন্সমেন্ট করার জন্য যে আমি স্বাধীনতা যুদ্ধের ডাক, তিনি কিন্তু দিয়েছিলেন, উনি উনার জীবন বাজি রেখে। এবং জিয়াউর রহমান তারপরে যখন যুগ সন্ধিক্ষণে 5 বছর পরেই, 3 বছর পরেই 75 সালে উনি আবার কিন্তু রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিয়েছিলেন, এবং উনি নির্বাচিত হয়েছিলেন 1978 সালে প্রেসিডেন্ট হিসাবে, 1979 সালে আবার পার্লামেন্টারি ইলেকশনের মাধ্যমে। এবং জিয়া যে আদর্শ রেখে গেছেন বহুদলীয় গণতন্ত্র, এটা যদি পরবর্তীকালে খালেদা জিয়া
অব্যাহত রেখেছেন। যদি উনি না রাখতেন হয়তো জনগণ ওনাকে এই জন্য খালেদা জিয়া এখানকার জনগণের কাছে একটা অসম্ভব দামি একজন ব্যক্তি হিসাবে দল মত নির্বিশেষে একটা নিরপেক্ষ ভাবেই মানুষকে তাকে মূল্যায়ন করেছে। এবং তার মৃত্যুর পরে বাংলাদেশে এত বড় জানাজা আজ পর্যন্ত হয়নি। কোনো কোনো মিডিয়া, গুগল বলেছে 24 লাখ, কোনো কোনো মিডিয়া বলেছে 30 থেকে 35 লাখ মানুষ। এত বড় জানাজা জিয়াউর রহমানের পরে আর কারো হয়নি বাংলাদেশে। জিয়াউর রহমানের সময় রেকর্ড ছিল 10 লাখ, তখন তো এদেশের জনসংখ্যাও কম ছিল। তারেক রহমান উনি যদি খালেদা জিয়ার আদর্শকে এবং জিয়াউর রহমান যে আদর্শ এখানে রেখে গেছেন, গণতান্ত্রিক ধারা এবং মানুষকে সাথে নিয়ে কাজ করার, জনগণের উন্নয়ন করার, খালকাটা বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান এখানে খাদ্য উৎপাদন 15 লক্ষ টন ঘাটতি ছিল, উনি একটা খাল কাটা এই বুদ্ধিটা উনি নিজেই বের করেছিলেন যে এখানে যদি আমি সেচের উপর নির্ভরশীল না হয়ে আমি যদি খালগুলাকে চালু রাখতে পারি, তাইলে এরাই আগামীতে ধান উৎপাদনে, গম উৎপাদনে সহায়ক ভূমিকা। এবং ওনার জীবদ্দশায় উনি দেখে গেছেন 15 লক্ষ টন খাদ্যের ঘাটতি মিটিয়ে আরো খাদ্য উনি রপ্তানি করতে পেরেছেন। খালেদা জিয়া জিয়াউর রহমানকেই কিন্তু উদাহরণ, এবং প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, মরণ বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ, এইটাই জিয়াউর রহমান বলেছিলেন। খালেদা জিয়া ওনার স্ত্রী হিসাবে, উনি তো একজন গৃহবধূ ছিলেন, কিন্তু জিয়াউর রহমান সেই আদর্শকে উনি কিন্তু বাস্তবায়ন করেছেন। উনি নিজে বলেছেন এই জন্যই যে বাংলাদেশ ছাড়া আমার আর কোথাও 1 ইঞ্চি জায়গাও নাই। যাবার সময় উনি কিন্তু একবারে নিঃস্ব হয়ে গিয়েছেন। আলেকজান্ডারের গ্রেট, যে আলেকজান্ডার আমরা বলে থাকি তাকে গ্রেট হিসাবে, উনিও কিন্তু ওনার বাবা একটা ছোট্ট মেসিডোনিয়ার রাজা ছিলেন। আলেকজান্ডার সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব নিয়েছিলেন, কিন্তু উনি মৃত্যুর সময় উনি বলেছিলেন যে আমাকে তোমরা কবর দিবা খালি হাত, আমি যেন খালি হাতে যাচ্ছি, আর আমার যত সম্পদ আছে আমার পরে আর কেউ থাকবে, যত গরিব দুঃখী সারা পৃথিবীর আহ্বান করো তারা যেন এই সম্পদগুলোকে তাদের মধ্যে বিলিয়ে দাও। ঠিক খালেদা জিয়া সেই আদর্শকেই মনে হয় জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে উনি নিজেই বলেছিলেন, এবং ওনাকে আর্মি, যত আর্মি বললি না, মানে যারা ওনাকে নির্বাসিত করতে চেয়েছিল তাদের উদ্দেশ্যে উনি বলেছেন যে আমি বাংলাদেশ ছাড়া কোথাও যাব না এবং বাংলাদেশে আমার মৃত্যু হবে। তারেক রহমান এই আদর্শকে ধারণ করে আমার মনে হচ্ছে উনি যেভাবে অত্যন্ত মেথডিক্যাল ওয়েতে যাচ্ছেন এবং ফলপ্রসূভাবে উনি নির্বাচনী প্রচারেও নেমেছেন। ওনাকে যখন ইলেকশন কমিশন থেকে বলা হলো 9টা ডিস্ট্রিক্টে ওনার যাওয়ার কথা ছিল, রংপুর থেকে শুরু করে, এবং আবু সাইদের কবর জিয়ারতের উদ্দেশ্যে, কিন্তু সেটা কিছুটা ছিল নির্বাচনী ধারার ব্যাঘাত। যখন তাকে সতর্ক করে দেয়া হলো উনি কিন্তু আর সেটা করেননি। উনি 9টা ডিস্ট্রিক্ট রংপুর থেকে শুরু করে আর উনি যাননি। এবার উনি নির্বাচনী প্রচার শুরু করবেন যেখান থেকে বাংলাদেশের সবাই শুরু করে, সেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে, এবং উনি নির্বাচনী প্রচার ওখানে বক্তৃতা করবেন যাতে করে কোনো অবস্থাতে অন্য দলের প্রতি কোনো আঘাত না আসে। জামাতে ইসলামও সেভাবে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি ডিসেম্বরে তারেক রহমান আসার পরে যে গণতান্ত্রিক একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, যেখানে একটা নির্বাচন হবে, এর আগে মনে হচ্ছিল না। উনি এসে মানুষের মন জয় করেছেন এবং আগামীতে যাতে দেশটাকে একটা প্রশাসনিকভাবে, অর্থনৈতিকভাবে একটা উন্নত দেশ করা যায়, এবং এখানে নিরপেক্ষ আচরণের মাধ্যমেই দেশটাকে চালাতে হবে সবাইকে নিয়ে। নির্বাচিত হয়ে যাওয়ার পরে আপনি হলেন সবার প্রধানমন্ত্রী, সবার প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট এবং বিভিন্ন পেশাজীবী যে সংগঠন বা পেশাজীবী আছেন, প্রশাসক, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাবতীয় সব মিলে যদি আমরা, ছাত্র, শিক্ষক, সবাইকে মিলে যদি আমরা একভাবে এই দেশের কথা ভাবি যে আমরা বাংলাদেশি, বাংলাদেশ আমার দেশ, এই দেশটাই আমার সব কিছু, এই দেশপ্রেমিক যদি আমরা হতে পারি, আমার মনে হয় দেশ এগিয়ে যাবে। তো স্যার, বর্তমানে তারেক রহমানের যে আচরণ, অনেকেই বলছে এটা হচ্ছে তার নির্বাচন পূর্ববর্তী একটি পাবলিসিটির জন্য আচরণ, আবার অনেকেই বলছে না, বংশগতভাবে জিয়াউর রহমান, খালেদা জিয়া থেকেই তাদের এই আচরণের প্রতিফলন তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানের মধ্যে।
স্যার আপনি হচ্ছে গিয়ে যখন সাস্টের ভিসি ছিলেন 2001 থেকে 6 সাল, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া। আপনি তাকে সরাসরি দেখেছেন। তো তার সাথে নিশ্চয়ই আপনার কিছু আন্তরিক মুহূর্ত আছে। তো সেই মুহূর্তগুলো যদি আমাকে কিছু বলতেন, এবং তারেক রহমানের যে বর্তমান আচরণ কতটুকু পাবলিসিটি বা কতটুকু পারিবারিক থেকে এসেছে সেই বিষয়ে যদি বলতেন। দেখেন, আমার কাছে মনে হয় তারেক রহমানের বর্তমান এটা নির্বাচন কেন্দ্রিক না। হুম, তারেক রহমান অনেক বেশি সচেতন এবং ওনার আচরণ কারো দ্বারা প্রভাবিত না। তবে উনার সবচেয়ে বড় প্রভাব উনার মধ্যে যে দেখতে পাচ্ছি, গত কিছুদিন উনি যে বাংলাদেশে এসেছেন, তাছাড়া দীর্ঘদিন যাবৎ উনি ইয়েতে লন্ডনে ছিলেন, তখন ওনার সাথে যে আমার যোগাযোগ হয়েছে বা ওনার সাথে যখন দেখা সাক্ষাৎ হয়েছে, বা উনি তখন যেভাবে আচরণ করতেন, তাতেও কিন্তু মডেস্ট তারেক রহমানকে দেখেছি। এবং একটা আর্টিকেল লিখেছিলাম, আমার মনে আছে, সেটা খুব সম্ভব 12-13 সালে। আর্টিকেলটা ছিল শহীদ রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, দেশনেত্রী গণতন্ত্রের প্রবক্তা খালেদা জিয়া এবং বর্তমান প্রজন্মের অহংকার তারেক রহমান। ওই আর্টিকেলটা ইংরেজিতেও পাবলিশড হয়েছিল, বাংলাতেও পাবলিশড হয়েছিল, এবং আমি এখানেও নিউজ পেপারে তখন লিখেছিলাম। আমার কাছে মনে হয়েছে এটা পারিবারিকভাবেই তারেক রহমান একজন মডেস্ট ব্যক্তি। তাকে যখন এখানে নির্যাতন করা হয়েছে, এটা নির্যাতনের সীমা ছিল না ওনার উপর। ওনাকে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকতে হয়েছে, এবং অসুস্থতার মধ্য থেকে উনি শিখেছেন ওনার মা এবং বাবার আচরণগত বৈশিষ্ট্যগুলো। জিয়াউর রহমানের সাথে ওনার মিল হলো এই জন্যই যে দেখবেন যে তারেক রহমান জিয়াউর রহমানের প্রথম ছেলে, এবং জিয়াউর রহমান ওনাকে, মরহুম রাষ্ট্রপতি ওনাকে শিখিয়েছেন, যখন উনি বলেছেন ওনার 1200 টাকা বেতন পেতেন, সংসারেই খরচ করতেন। অনেক সময় জিয়াউর রহমানের পুরনো শার্ট এবং ওনার কাপড়গুলা কেটে কেটে ওনার ছেলেদেরকে পরাতে হতো। তখনই শিখেছেন ওনারা কিভাবে একটা দেশে আমরা অন্তত নট ভেরি মাচ, বেশি যাতে খরচ না করি, কিভাবে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণভাবে চলতে পারি, কিভাবে কম খরচে জীবন চালাতে পারি, এটা শিখেছে। আমি মনে করি যে তারেক রহমানের বর্তমান যে আচরণ, এটা উনি দেখেছেন, উনি বুঝেছেন, উনি অবলোকন করেছেন দীর্ঘদিন যাবৎ, এবং ওনার বাবা এবং মায়ের আদর্শ উনি ধারণ করেছেন, ধারণ করে আগামীতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ উনি উপহার দিবেন। এবং উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কার জন্য? ফর দ্য কান্ট্রি। এবং আমার মনে হয় উনি এটা সত্যিকারভাবে উনি মিন করেই বলেছেন, উনি বুঝেই বলেছেন, সংক্ষেপেই বলেছেন, এবং সংক্ষেপে এই কথার মধ্যে ওনার সেই রহস্য লুকিয়ে আছে। আগামীতে এটা দেখা যাবে যখন উনি ক্ষমতায়, যদি জনগণ ওনাকে চায়, যেভাবে জনশ্রুত ওনার পক্ষে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই উনি ক্ষমতায় আসলে এটা আমরা অবলোকন করতে পারবো। আচ্ছা, এবার আসি আমি খালেদা জিয়া। যেহেতু জিয়াউর রহমান, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তখন আমি কিছুদিন ছাত্র, তারপরে ছাত্র অবস্থায় জিয়াউর রহমানকে দেখেছি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে এসেছিলেন, এবং তখন ছাত্ররা ওনার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। উনি ইচ্ছা করলেই, তখন যে এসএসএফ ছিল, তখন যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, উনি কিন্তু ছাত্রদেরকে তখন ইচ্ছা করলেই প্রতিহত করতে পারতেন। কিন্তু জিয়াউর রহমান ছাত্রদেরকে বুকে টেনে নিয়েছিলেন। উনি সেই প্রতিরোধ ভেঙ্গে উনি তাদের সাথে মিলেছিলেন এবং তাদের কথা শুনেছিলেন। পরবর্তীকালে টিএসসিতে বক্তৃতা করেছিলেন এবং এই দেশে গণতান্ত্রিক ধারা উপহার দিয়েছিলেন। এই জন্য আমরা দেখতে পাই জিয়াউর রহমানের জানাজায় কোটি কোটি মানুষ, এবং তার পরবর্তীকালে বিএনপিকে আবার জনগণ একচ্ছত্রভাবে ক্ষমতায় বসিয়েছিল। পরবর্তীকালে সামরিক শাসন জারি হওয়া এরশাদ কর্তৃক সেটা আর ওইটি চালু থাকে। খালেদা জিয়া, মরহুম খালেদা জিয়া দেশনেত্রী আমরা বলে থাকি। উনি গণতান্ত্রিক ধারার একজন গৃহবধূ থেকে উনি দেখেন ধীরে 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 উনি 81 সালে কিন্তু প্রথমেই বিএনপির সদস্যপদ নেন।
82 সাল 83 সাল 2 বছর পরে উনি প্রথম বিএনপির সাধারণ সদস্যপদ নিয়েছে। 85 সালে গিয়ে উনি বিএনপির ভাইস চেয়ারম্যান হয়েছে এবং পরবর্তীকালে বিএনপির চেয়ারম্যান হয়েছে। এবং খালেদা জিয়া দীর্ঘদিন বলেছিলেন যে স্বৈরাচার এরশাদের কোনো নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না, এবং উনি করেনও নাই। এবং এবং অন্যরা করেছে কিন্তু উনি করেন না, ওনার কথা থেকে সরে। এর পরিপ্রেক্ষিতে উনি হয়েছেন আপসী নেত্রী। 91 সালে উনি কিন্তু একচ্ছত্রভাবে বিরোধিতা করেছেন তখন যে স্বৈরাচার এরশাদের পতন আন্দোলনে, এবং 91 সালে নির্বাচনে মানুষ এখানে নীরবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তারপর 95 সাল 96 সালে কেয়ারটেকার আন্দোলন। এটা প্রাথমিকভাবে দেশের সংবিধানের কোনো ধারার মধ্যে কিন্তু ছিল না যে কেয়ারটেকার আন্দোলন দিয়ে, কেয়ারটেকার সরকার দিয়ে একটা দেশে নির্বাচন পরিচালনা করা যায়। কিন্তু খালেদা জিয়া নির্বাচন একটা করেছিলেন। উনি বলেছিলেন যে আমি একটা নির্বাচন করি, জনগণ যদি রায় দেয়, জনগণ যদি বলে আমি সেটাতেই যাব। জনগণ তখন একচ্ছত্রভাবে ভোটে যায় নাই। খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন। খালেদা ইচ্ছা করলে কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছাড়া একটা নতুন কেয়ারটেকার সরকার ব্যবস্থা চালু করতে পারতেন। সেজন্য উনি ছিলেন যে সারা পৃথিবীতেই তো ওই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে, তাদের মেইন দায়িত্ব থাকে নির্বাচন করার, ওই যে 90 দিনের মধ্যে। খালেদা এটা বুঝতে পেরেছিলেন, কিন্তু উনি দেখেন 95 সাল থেকে 96 সাল পর্যন্ত 96 একটা নির্বাচন করেই কিন্তু উনি উপহার দিয়েছিলেন না, নির্বাচনে যখন জনগণও চায়, অর্থাৎ তারা ভোট দেয় না, ভোটের কেন্দ্রে আসে নাই, তখন কিন্তু উনি সাথে সাথেই কেয়ারটেকার নিজের সরকার থেকে সরে গিয়ে একটা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করে উনি তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন। এবং 91 সালের আগে খালেদা জিয়ার আপনি যদি দেখে থাকেন দেখবেন যে ম্যানিফেস্টোতে ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার, কিন্তু খালেদা জিয়া জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দল তারা চেয়েছিল প্রধানমন্ত্রী শাসিত, অর্থাৎ ওয়েস্টমিনিস্টার টাইপ সরকার। এবং খালেদা জিয়া শি হ্যাজ অলসো ডান দ্যাট ওয়ান। উনি আর ফিরে যাননি রাষ্ট্রপতি শাসিত সরকারে, যেটা ছিল এরশাদ, যেটা ছিল আগে জিয়াউর রহমানের সময়। আমার সময়ের এবার অভিজ্ঞতায় আসি। 2001 সালে আবার মানুষ একচ্ছত্রভাবে বিএনপিকে ক্ষমতায় বসালো, অর্থাৎ গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলো। সেটাও কিন্তু মানুষ ভোট দিয়েছিল একটা কেয়ারটেকার সরকারের অধীন। এবং আমি তখন সর্বকনিষ্ঠ, আমার বয়স খুব কম ছিল, তা আমাকে এখন পর্যন্ত আমি সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর, মাত্র 43 থেকে 44 বছর বয়স। আমি বহুদিন 1 বছর পালন করেছি অ্যাক্টিং ভিসি, তারপরে আমি ফুল ভিসি। অ্যাক্টিং ভিসি অবস্থায় আমি ফুল ভিসির ক্ষমতায়। সবচেয়ে যে সমস্যা ছিল, আমি খালেদা জিয়াকে দেখেছি তখন, যে আমি যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করি তখন দেখেছি যে 102 জনের কোনো বাজেট সংস্থান ছিল না। 102 জন শিক্ষক নেওয়া হয়েছে 3 মাসের মধ্যে। আমার পূর্বতন যিনি বিসি ছিলেন আগের সরকারে, ওই কেয়ারটেকারের আমলে 102 জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের কোনো বাজেট সংস্থান ছিল না, তাদের কোনো আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যে কোথা থেকে টাকা আসবে, ইউজিসির কোনো পারমিশনও ছিল না। আমি গিয়ে প্রথমেই এই সমস্যাটায় পড়ি। আমি এক পর্যায়ে দেখা যাচ্ছিল যে যদি আমরা এই 102 জনের চাকরি খাওয়া যায় তাহলে বিএনপি বা জোট সরকারের লোকরাই আগামীতে এখানে নিয়োগ পাবে। খালেদা জিয়ার সাথে আমি দেখা করি, প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমি বোঝাতে চেষ্টা করি যে এরা শিক্ষক। উনিও বললেন যে এরা শিক্ষক, আমি শিক্ষকদের চাকরি খেতে পারবো না। এবং ওনার একচ্ছত্র একটা ডমিনেন্ট ভিউ থেকেই কিন্তু পরবর্তীকালে 102 জন আবার তাদের বাজেট সংস্থানও হয়েছে, তাদের চাকরি ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তারা কিন্তু কোন আদর্শের লোক ছিল সেটা বড় না, কিন্তু তারা, আমি যখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তাদের কাছে আবেদন করেছিলাম, তারা কিন্তু আমাকে সাথে সাথেই তারা অ্যাকসেপ্ট করেছেন এবং আমার পক্ষেই তারা শিক্ষক সমিতি সিন্ডিকেটে রায় দিয়েছে। এইভাবে আমি দেখেছি। দ্বিতীয় আরেকটা জিনিস আমার মনে হয়
আমি ওনার সময় বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ছিলাম। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। উনি আমাকে নিজে নিয়ে গেছেন জাতিসংঘের অধিবেশনে সদস্য হিসাবে। জাতিসংঘ অধিবেশনে যে প্রতি বছর হয় সেখানে উনি নিয়ে গেছেন। এডুকেশন ফর অল, আমি এখানে বক্তৃতাও দিয়েছি, আমি কথা বলেছি। প্যারিসে হয়েছিল সেটা, ওই বছরই জাতিসংঘের সকল রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সেখানে যোগ দিয়েছিল। একটা সায়েন্স একাডেমি ছিল এবং সায়েন্স একাডেমির সদস্য পদে সেখানে আমাকে উনি নিয়োগ দিয়েছিলেন ওখানে। এবং আমরা দেখতে পাই যে 2006 সালের দিকেও আমি একবার পদত্যাগ করে, একটু সমস্যা হয়েছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, আমি পদত্যাগ করে চলে আসছিলাম, কিন্তু উনি আমাকে অনুরোধ করেছিলেন যে আপনি টিল আওয়ার পাওয়ার, টিল যতদিন আমরা ক্ষমতায় আসি ততদিন আপনি থাকেন। এবং আমি ততদিন পর্যন্ত আমি ওনার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। আমি ওনাকে মনে প্রাণে শ্রদ্ধা জানাই, আত্মার মাগফিরাত কামনা করি এবং আগামীতে প্রত্যাশা করব, আমি এখন পর্যন্ত আশাবাদী যে তারেক রহমানের নেতৃত্বে এই জিয়াউর রহমানের ধারা এবং খালেদা জিয়ার যে আদর্শ, এটা অব্যাহত থাকবে। এদেশের মানুষ তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে এবং তারাও মানুষকেও যেন উনি শ্রদ্ধার মধ্যে রাখেন এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ শুধু উপহার দিলেই হবে না, বাংলাদেশি হিসাবে আমরা যেন বিশ্বে আমাদের সত্যিকার অর্থেই যোদ্ধা হিসাবে আমরা জুলাই বিপ্লব, স্বাধীনতা আন্দোলন ইত্যাদির মাধ্যমে যেভাবে একটা নতুন বাংলাদেশ এখন সৃষ্টি হয়েছে, এটা যেন অব্যাহত থাকে, এই প্রত্যাশা আমার থাকলো। এবারে নির্বাচনের নতুন সংযোজন পোস্টাল ভোট। প্রথমবারের মতো বাংলাদেশের প্রবাসী নাগরিকরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে বা ভোট দেওয়ার অধিকারটা তারা অ্যাপ্লাই করতে পারছে। তো এই পোস্টাল ভোটের যে ব্যবস্থা, এই ব্যবস্থা নিয়ে স্যার আপনার মত কি? আমাদের দেশে যদি এটা সুষ্ঠুভাবে, অর্থাৎ পোস্টাল ভোটের কিন্তু রক্ষক নির্বাচন কমিশন, তারা যদি সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে, যে পোস্টাল ভোট সত্যিকার অর্থেই বাংলাদেশের যারা নাগরিক, যারা এক্সপেট্রিয়েট, বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করে এবং তারা ভোটারের রেজিস্ট্রেশন করেছে কিনা এটা, এবং তারা বাংলাদেশেরই নাগরিক কিনা, কারণ বাংলায় অন্য দেশের মানুষও কথা বলে, এটা যদি সুষ্ঠুভাবে মানে আমি বলবো যে এটা একটা চ্যালেঞ্জিং ভোট, যেহেতু সুষ্ঠুভাবে যেতে সম্পন্ন করা যায়, আমার মনে হয় প্রত্যেক মানুষও ভাববে, বাহিরে যারা থাকে, যে আমার অধিকার আমি প্রয়োগ করতে পেরেছি এটা। কিন্তু এইটার অনেক অসুবিধাও আছে, এটাতে ম্যানিপুলেশনের সুযোগও থেকে থাকে। এইটার থেকে যদি আমরা মুক্ত হতে পারি, আমি স্বাগত জানাই এই ব্যবস্থাটাকে। এবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে গণভোট। আমাদের জাতীয় নির্বাচনের পাশাপাশি আমরা একটি গণভোটেও ভোট দিব। জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার বাস্তবায়নের জন্য এই গণভোট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গণভোটে হচ্ছে গিয়ে জুলাই সপক্ষের শক্তি, এমনকি বর্তমানে অন্তর্বর্তী সরকারও হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তো এই গণভোটের পক্ষে স্যার আপনার মতামত কি? গণভোট খুবই ভালো একটা ব্যবস্থা, কারণ জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের যে অকুতোভয় তরুণরা আমাদেরকে যে একটা গণতান্ত্রিক নতুন বাংলাদেশ উপহার দিয়ে গেছে, এটা হয়তো বা তাদের অকৃত্রিম একটা ত্যাগ স্বীকার ছাড়া সম্ভব হতো না। একটা পর্যায়ে তো মনে হচ্ছিল, আর মনে হয় এদেশে মনে হয় একনায়কতন্ত্র জেঁকে বসল, যার জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে সেটা আমরা পেয়েছি। আমাদের দেশের মানুষ কিন্তু এখনো তত বেশি শিক্ষিত হয়নি, এটাকে পড়তে হবে, যে সময় পাবে তারপরে আবার তাদের এমপি ইলেকশনে ভোট দিতে হবে, সংসদ সদস্য নির্বাচনের জন্য। এই দুইটা জিনিস আমার কাছে মনে হয় যে এত সময় একজন ভোটার সে 8টা ধারা পরে হা বা না দিবে, এটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন না হয়, তাইলে ভোটারদের প্রতি আমরা জাস্টিস করতে পারবো না। যদি তারা সত্যিকার অর্থে এটা বোঝানোরও ব্যবস্থা রাখতে হবে, কারণ এখানে অনেক আছে ইলিটারেট, অনেকে শিক্ষিত না, তাদেরকে বোঝানোর ব্যবস্থা করতে হবে। বুঝিয়ে ভোটার কেন্দ্রে এই যদি বোঝানো যায় এবং সত্যিকার অর্থে একজন মানুষ ভোটার সে বুঝে যদি ভোট দেয়, সেটা
পক্ষে হোক না পক্ষে হোক, সেটাই আমাদের মেনে নেওয়া হবে। এটাই উচিত। সরকার প্রচারণা চালাচ্ছে, যেহেতু এই অন্তর্বর্তী সরকারের এটা একটা ম্যান্ডেট নেওয়ারও অবস্থা। তারা অনেকগুলা কমিশন করেছিলেন, তার থেকেই এগুলা বের করে নিয়ে আসছেন, এবং আগামীতে এগুলা যদি বাস্তবায়িত হয়, এই ব্যাপারে আমি বলবো যে দেশ অনেক উন্নত হবে, এটা নিঃসন্দেহে। কিন্তু কিছু কিছু ধারা আছে যেটার ব্যাপারে বলছেন স্বাধীন মালিক, একজন আইনজীবী, তিনি বলছেন যে সরকার কেন এটার বিরুদ্ধে, এটার পক্ষে চালাচ্ছে। কিন্তু সরকার থেকে এটা ক্লারিফিকেশনও দেওয়া হয়েছে যে সরকার তো একটা জুলাই বিপ্লবের পরেই তো এদেশে ক্ষমতায় এসেছে, এবং তারা তো কোনো এখানে ওনাদের যুক্তিও ঠিক আছে। তাই আমি মনে করব, যদি গণভোটের রায়টা হাস্যচক হয় বা না সূচক হয়, জনগণ এখানে তাদের অধিকার চর্চা করতে পারবে, এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ প্রয়োগ জন্য ঘটে। সাথে সাথে নির্বাচনেও যেন এর প্রভাব থাকে। হোক, সময় যাক, সকাল থেকে শুরু হবে, সারা রাত্রি পর্যন্ত যদি একটা মানুষ তো ভোট দিবে, এবার সনদের পক্ষে দিবে না পক্ষে দিবে, তার গণতান্ত্রিক এটা অধিকার। একই সাথে তার যে রাজনৈতিক সংসদ সদস্য বাছাই করা, সেটাও তার অধিকার। এইটার জন্য নির্বাচন কমিশন যথেষ্ট সময় বরাদ্দ রাখেন। ক্যাম্পাসের রাজনীতি বা ছাত্র রাজনীতি নিয়ে স্যার আপনার কাছে জানতে যাব। ছাত্র রাজনীতি বা শিক্ষক রাজনীতি ক্যাম্পাসে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একটা অতপ্রত অংশ। বর্তমানে দেখা যাচ্ছে যে ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতিকে কেন্দ্র করে ছাত্র শিক্ষকের মধ্যে যে আন্তরিক সম্পর্ক, সেই সম্পর্কে অবনতি হচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যে আন্তরিকতা, সেটাও আমরা দেখতে পাচ্ছি না। তো সার্বিকভাবে ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতি থাকা উচিত কিনা, বা এই আন্তরিকতা কমে যাওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? একটা গণতান্ত্রিক দেশ আমরা বলে থাকি, এবং আমাদের যে 1973 অর্ডার, যেটা দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় চলে, সেখানে কিন্তু প্রত্যেক ছাত্র এবং শিক্ষককে রাজনীতি করার অধিকার দেওয়া হয়েছে। তারা গ্রুপ, তারা, আমাদের যে দেশে সাদা দল নীল দল আছে, কিন্তু কোনো অবস্থাতেই যাতে এটা ছাত্রদের উপর আমার রাজনৈতিক আদর্শ থাকতে পারে, আমি একদিকে বিলিভ করতে পারি, কিন্তু সেটা যেন কোনো অবস্থাতে আমার ক্লাসরুমে প্রকাশ না ঘটে, বা ক্লাসে যেন আমি আমার আদর্শের না বলে কাউকে ভিক্টিমাইজ না করি। এটা আমাদের সচেতন থাকতে হবে। এই জন্য শিক্ষকের দায়িত্ব সবচেয়ে বেশি। আর ছাত্র ক্যাম্পাসে অবনতি, এটা দীর্ঘ অনেক বছরের জট, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা 16-17 বছর একটা অন্য সরকার ছিল, একটা সরকারই ছিল। তার আগে আমরা দেখেছি সরকার পরিবর্তন হয়েছে, কখনো এই দেশে সামরিক শাসন জারি হয়েছে। তো এটা থেকে যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা বের হয়ে আসতে পারি, এবং রাজনৈতিক আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু রাজনৈতিক মতের প্রকাশ যেন আমরা ক্লাসরুমে না করি, এটাই 1973 অর্ডারের উদ্দেশ্য। তাহলেই ছাত্র শিক্ষক সম্পর্ক আমার মনে হয় অটুট থাকবে। পরবর্তী বাংলাদেশে আপনার প্রত্যাশা কি, এবং নির্বাচন নিয়ে স্যার আপনার কি প্রত্যাশা? এখন পর্যন্ত আমি মনে করি নির্বাচন সুষ্ঠুভাবে এগুচ্ছে, যাতে আমরা, এবং দেশে নির্বাচন হওয়াটা খুবই জরুরি। একটা গণতান্ত্রিক ব্যবস্থা, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে অন্তর্বর্তী সরকার তারা যে যে পদক্ষেপ নিয়েছে, আমি মনে করি সেগুলা একটা সুষ্ঠু নির্বাচনে, একটা নিরপেক্ষ নির্বাচনে আলোকপাত হবে। কারণ তারা ডাইরেক্টলি নিরপেক্ষ ভূমিকাই পালন, তারা কিন্তু কোনো দলের প্রতিনিধি হিসাবে সরকার পরিচালনা করছে না, তারা অন্তর্বর্তী সরকার হিসাবে। এবং তারাও চাচ্ছে, প্রফেসর ইউনূস নোবেল লরেট, উনি ওনার বক্তব্যের মাধ্যমে এটাই প্রকাশ করেছেন যে আমি তাড়াতাড়ি গণতান্ত্রিক ব্যবস্থায়, সরকার ব্যবস্থায় আমার ক্ষমতা হস্তান্তর করে আমি আমার কাজে ফিরে যেতে চাই। এবং এটা যদি অব্যাহত থাকে, এবং এর মধ্যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য ঘটনা, যে আগে মনে হতো, ডিসেম্বর মাসের আগেও মনে হতো এদেশে মনে হয় সুষ্ঠু নির্বাচন হলেও একদলীয় শাসনের দিকেই মানে আমরা যাচ্ছি, অর্থাৎ একটা দলকেই মানুষ ভোট দিবে বা দুইটা দলকেই ভোট দিবে। এবং বিএনপি এদেশের কিন্তু একটা বৃহত্তম রাজনৈতিক দল, এবং বিএনপি তারেক রহমান দেশে আসায় মানুষের মধ্যে তার যে গ্রহণযোগ্যতাও বেড়েছে, এবং আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হবে বলে প্রত্যাশা করি। মানে একদিকে তারেক রহমান, আরেকদিকে জামাত বা তাদের জোট, এবং এইটা যত ফলপ্রসূভাবে
নিরপেক্ষতার মাধ্যমে এবং একটা সুষ্ঠু নির্বাচন সবার কাছ থেকে যেভাবে আমরা প্রত্যাশা করি ওইদিকে যদি এগিয়ে যায়, এবং আবার মনে রাখতে হবে নির্বাচনের পরে যেন আমরা না বলি অতীতের মতো যে আমি হেরে গেছি বলে আমি নির্বাচনকে মানি না, নির্বাচনের রায়কে মানে। আমরা যেন জনগণকে শ্রদ্ধা করতে পারি। সুষ্ঠু নির্বাচনের এটাই হলো সবচেয়ে বড় প্রত্যাশা। এটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার এটাই হলো বড় একটা আমাদের মাইল ফলক। যেভাবে এই দেশে আমাদের অতীতের রাষ্ট্রপ্রধানরা বা যারা দেশ স্বাধীন করেছেন, আমি সবার প্রতি শ্রদ্ধা জানাই। এবং এর আগেও ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান বিরোধী আন্দোলন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার আন্দোলন, সকল যে প্রত্যাশা নিয়ে আগামী আমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছেন, এটা যেন অব্যাহত থাকে। এই গণতান্ত্রিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ আবার উঠে দাঁড়ায়, এইটাই আশা করছি। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের বিশেষ আয়োজন। আমরা মুসলিউদ্দিন তারেক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। শিকড় টিভি কানাডা থেকে আমি মনোয়ার আঞ্জুমান আজকের মতো বিদায় নিচ্ছি।